ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পার্শ্ববর্তী বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে করে এর পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর অষ্টম ক্লাস, 8 নম্বর ক্লাস। এর আগে আরও 7টি ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলি দেখে নেবে, ঠিক আছে। এর আগে আমরা শিল্প সংস্কৃতির ইতিহাস, ভাষার ইতিহাস এবং গদ্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে কবিতার উপরে প্রথম ক্লাস, অর্থাৎ জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা শিকার, যেটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। মহাপৃথিবী প্রকাশিত হয় 1944 সালে। সেই কাব্যগ্রন্থ থেকেই এই শিকার কবিতাটি আমাদের এই পাঠ্যে গৃহীত হয়েছে। তো এই শিকার কবিতাটিকে বুঝতে গেলে আমাদের যে বিষয়টিকে আগে জানতে হবে সেটা হলো উপমার ধারণাটা নিতে হবে। সে উপমা কী, উপমাটা কী জিনিস। আমরা জানি যে কোনো বিষয়কে আরেকটা বিষয়ের সঙ্গে যখন আমরা তুলনা করি তখন তার মধ্যে কিন্তু একটা উপমা কাজ করে। সেই উপমাটা কি, যে উপমার মধ্যে 4টা বিষয় থাকে: উপমান, উপমেয়, সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ। উপমানটা কি, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়, আর যে ধর্মের জন্য উভয়ের মধ্যে তুলনা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ ধর্ম, আর একটি তুলনাবাচক শব্দ দিয়ে উভয়ের মধ্যে তুলনা করা হয়, ঠিক আছে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। এই ছেলেটি চাঁদের মতো সুন্দর। এখানে ছেলেটিকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই চাঁদ এখানে উপমান, আর যেহেতু ছেলেটিকে তুলনা করা হয়েছে তাই ছেলেটি এখানে উপমেয়। আর সাধারণ ধর্ম, উভয়ের মধ্যে একটা গুণ বর্তমান আছে যেটা হচ্ছে সুন্দর, যে ছেলেটিও সুন্দর, মেয়েটাও না, চাঁদটাও সুন্দর, তাই এই সুন্দর বিষয়টা হচ্ছে সাধারণ ধর্ম। সুন্দর যে গুণটা, এটা হচ্ছে সাধারণ ধর্ম। তুলনাবাচক শব্দ এখানে মতো, অর্থাৎ ছেলেটি চাঁদের মতো সুন্দর, ঠিক আছে। তাহলে এই জীবনানন্দ দাশের এই শিকার কবিতায় কিভাবে এই উপমা কাজ করলো এবং কতটা সার্থকতা আছে সেটা আমরা দেখব কবিতাটি বোঝার মাধ্যমে, ঠিক আছে। কবি ভোরবেলায় বা একটা ভোরে জেগে উঠেছিলেন, সেই ভোরবেলাকার একটা প্রাকৃতিক বর্ণনা দিতে, প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কিছু কিছু উপমার প্রয়োগ করলেন। কি বললেন, যে ভোরে যে আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, ঠিক আছে। অর্থাৎ ভোরবেলাকার যে আকাশ, তার যে রং সেটা কেমন, ঘাসফড়িংয়ের দেহের মতো কমলা নীল। এখানে যেহেতু ঘাসফড়িংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে আকাশের রংটাকে, তাই ঘাসফড়িংয়ের দেহটা কি উপমান, আর আকাশের রং হচ্ছে উপমেয়। সাধারণ ধর্ম কি, উভয়ের মধ্যে যে গুণটা বর্তমান, অর্থাৎ নীল, কোমল ও নীল, এটা হচ্ছে সাধারণ ধর্ম। তুলনাবাচক শব্দ কি, মতো, ঠিক আছে। তারপরে কি বলেছেন তিনি, যে চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। আমাদের গ্রামগঞ্জে সমস্ত বাড়িতেই বা প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় পেয়ারা গাছ, নোনা অর্থাৎ আতা ফলের গাছ। এই যে গাছগুলির যে কালার, অর্থাৎ সবুজ রং, সেই রংটাকে আমাদের সামনে, অর্থাৎ রঙের সৌন্দর্যটাকে আমাদের সামনে তুলে ধরার জন্যই কবি টিয়ার পালকের সঙ্গে তুলনা করলেন। এখানে কিন্তু টিয়ার পালক কিন্তু বা টিয়াটা কিন্তু উপমান, আর উপমেয় কি, পেয়ারা ও নোনার গাছ, ঠিক আছে। সাধারণ ধর্ম হচ্ছে সবুজ, উভয়ই রং সবুজ, ঠিক আছে। তাহলে কবি যখন ভোরবেলার একটা বর্ণনা দিচ্ছেন, আমাদের সচরাচর পরিবেশে যেটা আমরা দেখি, যে সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারি না, কবি সেই সৌন্দর্যটাকে আমাদের সামনে তুলে ধরেছেন যেন আমরা সেই সৌন্দর্যের রসটুকু অনুভব করতে পারি। তারপরে কি বলছেন, যে একটি তারা এখনও আকাশে রয়েছে। অর্থাৎ কবি যখন জেগে উঠেছিলেন তখন আকাশের সমস্ত তারাগুলি বিলীন হয়ে গেলেও একটা তারা তিনি দেখতে পাচ্ছিলেন। এখন তার যে অবস্থা, তার যে মনের মধ্যে যে একটা গ্লানি, অর্থাৎ তার যে একটা অস্থির ভাব, সে ভাবটাকে বোঝানোর জন্য, তার যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতাটাকে বোঝানোর জন্যই কবি কিন্তু পরপর 2টি উপমার প্রয়োগ করেছেন। কি, একটি হলো পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মধুর মেয়েটির মতো। অর্থাৎ কি, যে গ্রামগঞ্জে যখন কোনো বিয়ে হয়, একটি মেয়ে যখন বাসর ঘরে যায়, তার আগ পর্যন্ত কিন্তু তার কাছে বন্ধুবান্ধব অর্থাৎ আত্মীয় স্বজনে ভিড় থাকে, কিন্তু যখন সে ঘরে যায় বরের জন্য অপেক্ষা করে, তখন সে একা থাকে। এখন তার মনের মধ্যে যে একটা একাকিত্ব ভাব এবং তার মধ্যে যে একটা আলোয়াধারী ভাব, অর্থাৎ সুখ এবং দুঃখের যে একটা মিলনস্থল, সেই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে কবি ওই আকাশের একটি তারার সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে। তাহলে এখানে কি একটি সার্থক উপমার প্রয়োগ হলো। নেক্সট কি বলছেন তিনি, যে মিশরীয় সভ্যতা, যে মিশর সভ্যতার একটা উপমা তিনি এখানে অঙ্কন করলেন। কি বলছেন, যে কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমাদের নীলমদের গ্লাসে রেখেছিল।
এখানে কিন্তু তার পরাবাস্তববাদের ধারণাটা স্পষ্ট। যে পরাবাস্তব কী সেটা আমরা বুঝব, যে অতীতের কোনো কাহিনী বা ঘটনাকে যখন বর্তমানের কোনো কাহিনীর সঙ্গে বা ঘটনার সঙ্গে একাত্ম করে দেওয়া হয় বা এক করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় পরাবাস্তববাদ। ঠিক আছে, তো কবির পরাবাস্তববাদী ধারণার প্রয়োগ কিন্তু এখানেই এই লাইনটির মাধ্যমেই বোঝা যায়। ঠিক আছে, কোন লাইনটার মাধ্যমে? যে হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি, অর্থাৎ হাজার হাজার বছর আগের একটা রাতের ঘটনাকে তিনি আমাদের এই বর্তমান সময়ের একটা সকালবেলাকার বর্ণনা দিতে গিয়ে একাত্ম করে দিয়েছেন। যে মিশরীয় সভ্যতায় যে মানুষই, অর্থাৎ একটা নর্তকী যখন রাজাদের মানে মদ বিতরণ করতে গিয়ে সেই মদের মধ্যে যে বরফের টুকরোটা রাখতো বা নীল তার বুকের থেকে যে মুক্তটা রাখতো, সেটা কি একটা গ্লাসে রাখতো। সেই গ্লাসের যে নীল মদটা ছিল সেটাকে ধরে নিতে পারি যে এই আকাশটা, এবং যে মদের মানে যে মুক্তার টুকরো অর্থাৎ বরফের টুকরোটা ওই মদের গ্লাসে ফেলেছিল সেটা হলো কি ওই একটা তারার সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, তো এখানে এই যে মদের মধ্যে যে একটা বরফের টুকরো ফেলা হলো, তার যে একটা নিঃসঙ্গতা ভাব, সে কিছুক্ষণের মধ্যে বিলীন হয়ে যাবে, তার মনে যে একটা মানে দুঃখের আভা, সেটা কার মধ্যে ছিল? ওই একটি তারার মধ্যে ছিল, এমনকি ওই পাড়াগাঁয়ের ওই বাসর ঘরের মেয়েটির মধ্যেও ছিল। তাহলে এখানে আমরা সার্থক উপমার প্রয়োগ লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও, এক সূত্রে তিনি গেঁথে দিয়েছেন সেই আকাশের একটা তারা এবং গোধূলিমতির মেয়েটি, এবং কি ওই যে এক টুকরো মানে একটা মুক্তোর টুকরো বা এক খণ্ড বরফ যেটা নীলমদের গ্লাসে রেখেছিল, সবগুলি একটা মানে সূত্রে তিনি অঙ্কন করেছেন। এরপরে কি বলেছেন? যে হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। অর্থাৎ ঠান্ডার দিনে গ্রামাঞ্চলে কি হয়, যে দেশওয়ালিরা মানে এদেশের লোকেরা কি করে? আগুন ধরায়। মানে রাখা মানে কি শরীরকে গরম করার জন্য, গরম রাখার জন্য কি করে? আগুন ধরায়। সেই আগুনের রঙটা কেমন ছিল? তুলনা দিয়েছেন যে মোরগ ফুলের মতো লাল আগুন। এখানেও কিন্তু সার্থক উপমা, মোরগ ফুলের মতো লাল আগুন, অর্থাৎ সে আগুনের রঙটাকে মোরগ ফুলের সঙ্গে তুলনা করেছে। এখানে মোরগ ফুল কিন্তু উপমান, আর উপমেয় হচ্ছে আগুনটা। ঠিক আছে, সাধারণ ধর্ম কি উভয়ের কালার হচ্ছে লাল। ঠিক আছে, আর সাধারণ তুলনাবাচক শব্দ হচ্ছে মতো। কি বলছে? শুকনো অশ্বত পাতার দুমড়ে এখনও জ্বলছে তাদের, অর্থাৎ আগুন নিভে যায়নি, এখনও আগুন জ্বলছে। কিন্তু কি হলো এরপরে দেখা গেল যে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর এখানে কুসুমের হবে না, কুমকুমের হবে। অর্থাৎ সূর্যের আলোর বা সূর্যের আভায় যে আগুনের যে টকটকে ভাবটা, সেটা কি বলছে? কুমকুমের মতো, অর্থাৎ টিকটিকে লাল আর নেই। কুমকুম বলতে একটা মাদার গাছের যে ফুল হয় যে লাল টিকটিকে, সেটা একটা ফুল বিশেষ ধরা যেতে পারে। ঠিক আছে, সেই কালারের মতো আর নেই। কি হয়েছে, কেমন হলো সেই রঙটা? অর্থাৎ আগুনের রঙটা কেমন ছিল? আগে ছিল লাল, এখন কেমন হলো সেটা বর্ণনা করতে গিয়ে একটা উপমা টানলেন। কি? যে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অর্থাৎ একটা রোগা শালিক, সে যেমন তার মধ্যে উজ্জীবনী সমস্ত ক্ষমতাগুলি হারিয়ে ফেলে, সে যখন তার মানে কোনো আশার আলো তার মনের মধ্যে থাকে না, তার যে হৃদয়ের যে একটা ইচ্ছা, সেই যে ইচ্ছাগুলি যেমন বিবর্ণ হয়ে যায়, সেরকম আগুনের রঙটাও বিবর্ণ হয়ে গেছিলো এই সূর্যের আভায়। ঠিক আছে, নেক্সটে কী বললেন? যে সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বর্ণ আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। খুব সার্থক একটা উপমা। ঠিক আছে, যে সকালবেলার আলোয় যখন কুয়াশা পড়া বা কুয়াশায় যখন শিশির জমে আর কি ঘাসের আগায়, তো সেই শিশিরের মধ্যে যদি সূর্যের আভা আসে, তখন কি করে? সেটা ডায়মন্ডের মতো চকচক করে। তার যে সৌন্দর্য বোধটা, সেই সৌন্দর্যটাকে আমাদেরকে বোঝানোর জন্য কবি কার সঙ্গে তুলনা করলেন? ওই যে ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে তুলনা করলেন। কি বলছে? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ এখানে উপমেয় কোনটা? উপমেয় হচ্ছে যাকে তুলনা করা, কাকে তুলনা করা হয়েছে? এখানে শিশিরকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? ময়ূরের নীল ডানার সঙ্গে। এখানে ময়ূরের ডানাটা হচ্ছে উপমান। সাধারণ ধর্ম কি? উভয়ই সবুজ নীল। ঠিক আছে, তুলনাবাচক শব্দ কোনটা? সবুজ নীল অথবা ঝিলমিল করছে, মানে উভয়ই ঝিলমিল করছে, উভয়ই কিন্তু সবুজ নীল। ঠিক আছে, না সরি, সবুজ নীলটা এতটা প্রযোজ্য না, এখানে ঝিলমিল করছে, অর্থাৎ ওই শিশিরটাও চকচক করছিল সূর্যের আভায়, আবার ময়ূরের নীল দানাটাও কী করে? চকচক করে। ঠিক আছে, এখানেই কিন্তু সার্থক উপমার প্রয়োগ। ঠিক আছে, আর কবিতার পরবর্তী অংশগুলি আমরা এর পরের দিন ক্লাসে জেনে নেব। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুবান্ধবরাও
ক্লাসটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।